গাজায় ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ হতাহত অনেকে। লেবাননের বৈরুত সহ সিরিয়া সীমান্তে হামলা অব্যাহত নেতানিয়াহু বাহিনীর। হিজবুল্লাহর পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। মিয়ানমারের সাগাই অঞ্চলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত 7। জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে হাজারো বাসিন্দা। বিদ্রোহীদের দখলে আরও 4 শহর। এবং বাইডেনের বিদায়ের আগে কোরীয় উপদ্বীপে উত্তেজনা। পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবিলায় টোকিও, সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়া। উত্তর কোরিয়ার অত্যাধুনিক ড্রোন উন্মোচন। তীব্র সমালোচনার পরও ট্রাম্পের মন্ত্রিসভায় পছন্দের ব্যক্তিদের ঠাঁই। এবার করোনার টিকা বিরোধী কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা। সিনেটে ভেটোর আভাস। ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকা ও লেবানন। একদিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন 24 জন, আহত হয়েছেন শতাধিক। এছাড়া রাজধানী বৈরুত সহ লেবাননের আশেপাশের এলাকায় চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 20 জন। পাল্টা জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 1 বছরের বেশি সময় ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েও মিলছে না একটু নিরাপদ আশ্রয়। একদিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নতুন করে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে গাজার মৃতের সংখ্যা ছাড়িয়েছে 43,500। বৃহস্পতিবার গাজার দেইর আল বালার বেশ কয়েকটি এলাকায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ প্রাণ হারান কয়েকজন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফায়, উত্তর পূর্বের আল নাসের শহরেও চলে বোমা বর্ষণ। সেখানেও আরও বেশ কয়েকজন হতাহত হন। গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও সমানতালে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুত সহ আশেপাশের বিভিন্ন এলাকায় একের পর এক হামলায় ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি ভবন। লেবাননের বালবেক শহরে নেতানিয়াহু বাহিনীর হামলায় 5 নারী সহ নিহত হন কয়েকজন। এছাড়া দক্ষিণাঞ্চলের নাবাতি এলাকায় একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে চালানো আলাদা হামলায় অন্তত 12 জন উদ্ধারকর্মী নিহত হন। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে সিরিয়ার কাছ থেকে অস্ত্র সরবরাহের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীটি যেখান থেকে অস্ত্র সরবরাহ করছে সেসব অবকাঠামোতে হামলা চালাবে তেল আবিব। আমরা রকেট ও অন্যান্য অস্ত্রগুলো শনাক্ত করেছি, যেগুলো হিজবুল্লাহ সিরিয়া থেকে সরবরাহ করেছে। তাই আমরা হিজবুল্লাহর অস্ত্র সরবরাহ বন্ধ করতে সিরিয়ার সব সম্ভাব্য অবকাঠামোতে হামলা চালাবো। ইসরায়েলের এমন হুঁশিয়ারির পরও পাল্টা প্রতিরোধ অব্যাহত রেখেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলের তেলহাইম সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। এতে প্রথমবারের মতো ইসরায়েলের 120 কিলোমিটার ভেতরে আক্রমণ চালাতে সক্ষম হয় হিজবুল্লাহ। যদিও এ ঘটনায় কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি তেল আবিব। গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেয়ায় চরমে পৌঁছেছে খাদ্য সংকট। হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল ও আশ্রয় শিবির। তেল আবিবের এই নৃশংসতা জাতিগত নিধন না গণহত্যা তা নিয়েও চলছে নানা আলোচনা। তবে ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ করছে সে বিষয়ে একমত বিশ্লেষকরা। এই আগ্রাসন অতি দ্রুত বন্ধ হওয়া উচিত বলে মনে করেন তারা। আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশও ইসরায়েলকে নানা হুঁশিয়ারি দিলেও তা আমলে নিচ্ছে না নেতানিয়াহু সরকার, বরং ক্রমেই আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলা দখলদার ইসরায়েলি বাহিনীর হামলাকে জাতিগত নিধন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি সংবাদ মাধ্যমও তেল আবিবের এই বর্বরতাকে জাতিগত নিধন বলেই উল্লেখ করেছে। গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা প্রবেশে বাধা ও পুরোপুরি বন্ধ করে দেয়া, বোমার আঘাতে উপত্যকাটির হাসপাতাল ও শরণার্থী শিবির ধ্বংসস্তূপে পরিণত করা জাতিগত নিধন বলে মনে করেন বিশ্লেষকরা। গাজায় জাতিগত নিধনকে গণহত্যার শামিল বলছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, হামাসকে উৎখাতের দোহাই দিয়ে নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েল যেভাবে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে তা গণহত্যাই। এমনকি এ ধরনের কর্মকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ বলেও মনে করেন তারা।
এরই মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, সেখানকার যেসব বাসিন্দা অন্যত্র চলে গেছে তারা আর কখনো নিজ ভূমিতে ফিরতে পারবে না। গাজার উত্তরাঞ্চলে এখনো ৬৯,০০০ থেকে ১ লাখ মানুষ রয়ে গেছে বলে ধারণা জাতিসংঘের বিভিন্ন সংস্থার, যারা প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে। ফ্রান্স ইসরায়েল ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল প্যারিস। স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারিসের স্টেডিয়ামের বাইরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ করেন শত শত মানুষ। অবিলম্বে গাজায় হামলা বন্ধের পাশাপাশি ফুটবল খেলা বয়কটের ডাক দেন তারা। একই দিন ইসরায়েল সমর্থকরাও পতাকা হাতে পাল্টা সমাবেশ করেন। ফুটবল খেলা কোনো রাজনৈতিক বিষয় না বলে দাবিও করেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারিসের স্তদে দে ফ্রান্স স্টেডিয়ামে ইসরায়েলের সঙ্গে ফ্রান্সের ফুটবল খেলা চলাকালে বাইরে জড়ো হন শত শত ফিলিস্তিন সমর্থক। ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। ফুটবল ম্যাচের প্রতিবাদে পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা। গণহত্যাকারীদের সঙ্গে ফুটবল ম্যাচ আয়োজনের তীব্র নিন্দা জানান তারা। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তখন তাদের সব ম্যাচ বন্ধ ছিল, তবে এত গণহত্যা, বহু নারী ও শিশুকে হত্যার পরও ইসরায়েলকে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। একই জায়গায় ইসরায়েল সমর্থকরাও পাল্টা সমাবেশের ডাক দেন। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে জড়ো হন তারা। খেলাধুলা এবং রাজনীতিকে এক করায় দুঃখ প্রকাশ করেন তারা। বলেন, রাজনীতি নয় বরং ফুটবল খেলা দেখতে আগ্রহী তারা। Football is not politics. তুমুল সমালোচনার মধ্যেও মন্ত্রিসভায় পছন্দের ব্যক্তিদের ঠাঁই দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার করোনার টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দিলেন তিনি। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে। অন্যদিকে জ্বালানি খাতে দুর্নীতির দায়ে অভিযুক্ত নর্থ ডাকোটার গভর্নর ডক ব্যাগামকে স্বরাষ্ট্র দফতরের প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের দায়িত্ব পেতে সিনেটের কাছে কাঠখড় পোড়াতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু প্রস্তুতি হিসেবে তার আগামী প্রশাসনের সদস্যদের নাম ঘোষণা শুরু করেছেন। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার জেরে দেশটির রাজনৈতিক ও সচেতন মহলে তুমুল সমালোচনার ঝড় বইলেও তোয়াক্কা করছেন না রিপাবলিকান এই নেতা। তার বাছাই করা ব্যক্তিদের যোগ্যতা ও আগের ইতিহাস নিয়ে উঠছে নানা প্রশ্ন। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচনের পর প্রথমবারের মতো ফ্লোরিডার মার-এ-লাগো বিচ রিসোর্টের জনসভায় বক্তব্য রাখেন ট্রাম্প। একসময় করোনার টিকা নিয়ে বিরোধিতা করে তুমুল সমালোচনার জন্ম দেয়া রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষায় পরিবর্তন আনার ক্ষেত্রে যার পর নাই চেষ্টা করবেন কেনেডি। ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত করবেন তিনি। I guess if you like health and if you like people that live a long time, it's the most important position. RFK Jr. Bobby. শিশুদের টিকা বিরোধী হিসেবে বেশ সমালোচিত 70 বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র। তার দাবি, টিকার কারণে প্রতিবন্ধী হয়ে যায় শিশুরা, তবে এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। কোভিড-19 টিকাকে প্রাণঘাতী বলেও আলোচনায় এসেছিলেন কেনেডি। এছাড়া শিশু পরিচর্যাকারীকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একই দিন নর্থ ডাকোটার গভর্নর ডক ব্যাগামকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন রিপাবলিকান নেতা ট্রাম্প। বলেন, ভূমি ও পরিবেশগত নানান দিক দেখাশোনা করবেন সাবেক এই সফটওয়্যার নির্বাহী। যদিও ডাকোটার জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে ব্যাগামের বিরুদ্ধে। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদে নাম ঘোষণা হয়েছে টোড ব্ল্যান্সের। চলতি বছর পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের ফৌজদারি মামলায় ট্রাম্পকে রক্ষা করেছিলেন তিনি। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠছে। ট্রাম্প নিজে এখনো নিশ্চিত না করলেও সিনেটের পদে লড়াইয়ে প্রস্তুত বলে জানিয়েছেন তার পুত্রবধূ, সাবেক টিভি প্রডিউসার ও রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সহসভাপতি লারা ট্রাম্প। তাকে যুক্তরাষ্ট্রের সদ্য মনোনীত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উত্তরসূরিও বলছেন অনেকে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে শুধু মন্ত্রিসভার নাম ঘোষণা করেননি ডোনাল্ড ট্রাম্প। জোরালো কণ্ঠে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের ঘোষণা দেন তিনি। নিজ প্রশাসনের বিভিন্ন দফতরে কট্টর ইসরায়েলি সমর্থকদের মনোনীত করায় কথা ও কাজের মিল পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভায় ট্রাম্পের মনোনীত প্রার্থীদের সবাই খুব সহজেই দায়িত্ব পেয়ে যাবেন না বলে মনে করেন তারা। এক্ষেত্রে প্রয়োজন সিনেটের অনুমোদন। খোদ রিপাবলিকান সেনেটরদের মধ্যেই ট্রাম্পের বেশ কয়েকজন মনোনীত সদস্যকে নিয়ে আপত্তি রয়েছে। এবার আরও ভয়াবহ ইসরায়েল। মারমুখী হামলায় ক্ষতবিক্ষত গাজাবাসী। ক্ষিপ্ত ট্রাম্প।
দর্শক, যুক্তরাষ্ট্রের নতুন করে নির্বাচন হওয়ার পর যখন ট্রাম্প সরকারে নিয়োগ দিয়েছেন, ঠিক তখনই আবারও উত্তাল ইসরায়েল। কেননা ইসরায়েলের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প। তার একটাই কারণ, ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন গাজাবাসীর মুক্তির ব্যাপারে সাধারণ জনগণকে আশ্বস্ত করেছিলেন। আর এতেই হয়তোবা ট্রাম্প জয়ে নির্বাচিত হয়েছে এবং উত্তীর্ণও হয়েছে। তবে ট্রাম্প হওয়াতে এবার আরও ক্ষিপ্ত ইসরায়েল, কেননা ইসরায়েলের বিপক্ষে ট্রাম্প। আর তাই তো আজ আবারও এক হামলাতেই ফিলিস্তিনিবাসীকে ক্ষতবিক্ষত করল ইসরায়েল, আর জানিয়ে রীতিমতো খেপেছে ডোনাল্ড ট্রাম্প। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।